আমাদের আজকের গল্প লড়াই। কলমে ছবি ব্যানার্জি। নার্সিংহোমের বেডে শুয়ে মল্লিকা তার 4 দিনের সদ্যজাত ছেলের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ভাবল, কি করে অনিরুদ্ধ এমন কথা বলতে পারে। এই ছেলেকে নিয়ে তার সঙ্গে শ্বশুর শাশুড়ি ও স্বামী অনিরুদ্ধের সঙ্গে তার 4 দিন ধরে নিরন্তর লড়াই চলছে। ফুটফুটে একরাশ জুঁই ফুলের মতো শিশুটি এখন মায়ের বুকের দুধ খেয়ে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মল্লিকা ছেলের গায়ে আলতো হাত রেখে বলল, কিরে বেটা, বেশ তো নিশ্চিন্তে ঘুমোচ্ছিস? তুই কি টের পাচ্ছিস তোকে নির্বাসনে পাঠানোর জন্য তোর জন্মদাতা বাপ, তোর আপনজনেরা কি গভীর ষড়যন্ত্র করছে? এবার তো প্রতিপক্ষদের সঙ্গে চ্যালেঞ্জ করে আমার এক দীর্ঘ লড়াইয়ের ময়দানে নামার সময় হয়েছে। তুই আমার সঙ্গে থেকে আমাকে জিতিয়ে দিতে পারবি তো? অনিরুদ্ধ তো শেষ কথা একরকম বলেই গেছে, এই সন্তানকে সে মেনে নিতে পারবে না। এই অনিরুদ্ধকে মল্লিকা চিনতে পারছে না। তার সুদর্শন চেহারা, মার্জিত ব্যবহার ক্রমশ 4 দিনে গিরগিটির মতো ধীরে ধীরে রং পাল্টাচ্ছে। পেশায় টকবগে চেহারা সুদর্শন তরুণ অধ্যাপক। অনিরুদ্ধের সঙ্গে ইউনিভার্সিটিতেই MA সেকেন্ড ইয়ারে পড়ার সময় তার আলাপ। দীর্ঘ 5 বছর মেলামেশার পরও নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ের সিদ্ধান্ত নিতে মল্লিকা গড়িমসি করছিল। মাত্র মাস 6 হলো সে স্কুলে জয়েন করেছে। ইতিমধ্যে সে একবারই অনিরুদ্ধর অনুরোধে এক রবিবার তাদের বাড়ি ঘুরে এসেছে। তাদের বিশাল প্রসাদতম বাড়ি, চারিদিকে বিত্ত ও বৈভবের ছড়াছড়ি নিজের চোখেই দেখে এসেছে। বাড়িতে 3 জন মেম্বারের জন্য হাফ ডজনের বেশি কাজের লোক। অবশ্য অনিরুদ্ধের বাবা মা তাকে সাদরে আন্তরিক অভ্যর্থনাও করেছে। চাকরি পাওয়ার পরে এক রবিবার অনিরুদ্ধ বলল, মল্লিকা, এবার নিশ্চয়ই আমার অপেক্ষার অবসান হয়েছে। আমার বাবা মা একদিন তোমার বাবা মার সঙ্গে আলাপ পরিচয় ও বিয়ের কথা বলতে চায়। কি হলো, কিছু বলবে না? মল্লিকা বলল, আচ্ছা অনি, বিয়েটা আর কিছুদিন পরে করলে হয় না? কেন বলো তো? আমাকে নিয়ে তোমার মনে কি কোনো দ্বিধা আছে? না, তোমাকে নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই। অনিরুদ্ধ বলল, তাহলে? শুনেছি মেয়েদের শাড়ির মতো তুমি ঘন ঘন দামি গাড়ি পাল্টাও। ও এই কথা। আসলে আমার গাড়ির নেশা ছাড়া অন্য কোনো নেশা নেই। কলেজে পড়তে বাইক পাল্টাতাম, কিন্তু ঘন ঘন তো নয়। চাকরি করাকালীন মাত্র 2 বার পাল্টিয়েছি। মল্লিকা বলল, না, সেটাও ঠিক নয়। আসলে তোমাদের সঙ্গে আমাদের ক্লাসের আসমান জমিন ফারাক। এটা নিয়েই আমার দ্বিধা। আমি নিতান্তই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক। ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়াতে আর একটা 2 কামরার ফ্ল্যাট কিনতে গিয়ে তার সঞ্চয় একরকম তলানিতেই। বাবাও এই অসম বিয়েতে খুব চিন্তিত। বাবার ধারণা বড়লোকদের ঘরেই আকছার ডিভোর্স, পরকীয়া, বধূ হত্যার মতো জিনিসগুলো ঘটে। অনিরুদ্ধ বলল, মধ্যবিত্ত পরিবারে কিংবা নিম্নবিত্ত পরিবারে এসব হয় না বলছো? মল্লিকা, খারাপ ভালো চিরকালই আছে এবং থাকবে। সেই জন্যই কি তুমি নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে না করার কথা ভেবেছিলে? মল্লিকা, বড়লোক হওয়া কি অপরাধ? আর বিয়ের সঙ্গে টাকা পয়সার কি সম্পর্ক? আমার সঙ্গে এতদিন মেলামেশার পরেও এ কথা কি তুমি বলতে পারলে? মল্লিকা মুচকি হেসে বলল, অনি, আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার। বলা তো যায় না, ভবিষ্যতে হয়তো আমাকে তোমার ভালো লাগলো না, ভালোবাসাটা তোমার কাছে মোহ বলেই মনে করে আমাকে ডিভোর্স দিতে চাইলে, কিংবা ধরো তুমি অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে। অনিরুদ্ধ বলল, তাই তো? সেটা তো তোমার ক্ষেত্রেও হতে পারে। দেওয়ালে পিঠ থেকে না গেলে মেয়েদের ক্ষেত্রে এটা হয় না বললেই চলে। আসলে বেশিরভাগ মেয়েরাই পরিস্থিতির শিকার। তারা কখনো সন্তানের মুখ চেয়ে, কখনো বাবা মায়ের মুখ চেয়ে, কখনো বা লোকলজ্জার ভয় পরিস্থিতিকে বাধ্য হয়ে মেনে নেয়। অনিরুদ্ধ বলল, মল্লিকা, মাত্র 6-7 মাস চাকরি করে তুমি বড্ড দিদিমণি সুলভ আচরণ করছো। এখনো বিয়েটাই হলো না, এর মধ্যে ডিভোর্স, পরকীয়া, বধূ হত্যা সব একসঙ্গে টেনে আনছো। দূর, তুমি আমার মেজাজটাই বিগড়ে দিলে। মল্লিকা বলল, আরে আমি তো ঠাট্টা করছিলাম। আসলে আমি চাকরির চেষ্টা করার জন্য তোমার কাছে কিছু সময় চেয়েছিলাম। ভাগ্যগুণে আমি চাকরিটা পেয়েই গেলাম। না পেলে কি আর হতো, বিয়ের পর না হয় আবার চেষ্টা করতাম। আমি আমার বা তোমার ভালোবাসাকে একবারও অস্বীকার করিনি। তোমাকে শুধু আমি ভালোই বাসি, না সম্মানও করি। জানো মল্লিকা, আমার দাদু ছিলেন স্কুলের হেডমাস্টার মশাই।
শুনেছি তার বাবাও শিক্ষকতাই করতেন। শুনেছি আমাদের কোনো পূর্বপুরুষ চিত্রশিল্পী ছিলেন। আসলে আমাদের বংশটাই শিক্ষকতার বংশ। একমাত্র বাবাই এই পরিবারে ব্যবসায়ী। উত্তরাধিকার সূত্রে দাদুর অনেক টাকা পয়সা বিষয় সম্পত্তি ছিল। বাবা মাত্র কয়েক বছর ব্যবসা করে সেটা চতুর্গুণ বাড়িয়েছে। মল্লিকা বলল, আমি কি তোমার কাছে এত কৈফিয়ত চেয়েছি? তাহলে তুমি রাজি? মল্লিকা বলল, অগত্যা। বিয়ের পর মল্লিকার কাছে 2 বছরের কিছু বেশি সময়টা ছিল গোল্ডেন টাইম। অনিরুদ্ধর বাবা মা তাকে নিজের মেয়ের মতো সাদরে তাকে কাছে টেনে নিয়েছিলেন। মল্লিকা ছুটির দিন ছাড়া কাটা বাছার ভয়ে মাছ খেতে চাইতো না। বিয়ের আগে মা কোনো দিন সময় পেলে মাছ বেছে জোর করে খাওয়াতো। শাশুড়ি মা তার মাছ না খাওয়াটা কয়েকদিন লক্ষ্য করে প্রতিদিন মাছের কাটা বেছে দিয়ে সামনে বসে খাওয়াতেন। বড়লোকের ঘরে শ্বশুরমশাই শাশুড়ি মা কেমন হবে সেটা নিয়ে তার বাবা মায়ের মতো তার মনেও যথেষ্ট আশঙ্কা ছিল। শ্বশুরমশাই একটু চুপচাপ গম্ভীর প্রকৃতির হলেও শাশুড়ি মা মানুষটা আদ্যপান্ত ভালো ও নরম মনের মানুষ। এই বাড়িতে তাকে কুটো ভেঙে দুটো করতে হয় না। এত আরাম বিলাস কাজের লোকজন নিয়ে মল্লিকা একদমই অভ্যস্তও ছিল না। তার মা নিজে হাতে এখনও রান্না করে। সে নিজেও রান্না করতে, ঘর গোছাতে, সংসারের এটা ওটা কাজ করতে ভালোবাসে। বাতের ব্যথায় মা মাঝে মাঝে রান্না করতে পারত না। পুরো রান্নাটা তখন মল্লিকাই করত। ভাগ্যিস চাকরিটা পেয়েছিল, না হলে এত অখণ্ড অবসর কাটানো তার পক্ষে দুর্বিষহ হয়ে যেত। বিয়ের 2 বছর পর মল্লিকার সন্তান সম্ভবা হলো। তার আদর যত্ন চতুর্গুণ বাড়ল। রাতে অনিরুদ্ধ মল্লিকাকে আদর করতে করতে বলল, আজ কি আনন্দ আকাশে বাতাসে, এবার আমরা পরিপূর্ণ হতে চলেছি। মল্লিকা বলল, কেন, এতদিন কি আমরা অসম্পূর্ণ ছিলাম? না, পূর্ণ ছিলাম, এবার পরিপূর্ণ হব। আমার কিন্তু 3টে সন্তান চাই। ছোটবেলায় একটা ভাই কিংবা বোনের জন্য আমার খুব কষ্ট হতো। আহা, চাইলেই যখন তখন এত কৃপণতা করে চাইছো কেন? 6টা 8টা চাও? ঠাট্টা করছো? আমি কিন্তু সিরিয়াসলি বলছি। অবশ্য তুমি না চাইলে আমি অসহায়। জানো, আমার দাদুদের সময় তো ফ্যামিলি প্ল্যানিং ছিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের পুরুষানুক্রমে 1 সন্তানের বংশ। মল্লিকা বলল, আহা, তুমি মুখ ফুটে আমার কাছে চাইলে আমি কখনো না করতে পারি? আবার ঠাট্টা? আচ্ছা আচ্ছা, যে আসছে তাকে তো আগে আসতে দাও, তারপর না হয় আরেকটা সন্তানের কথা ভাববো। দীর্ঘ প্রতীক্ষার পর মল্লিকা নির্দিষ্ট দিনে, যেদিন একটা ফুটফুটে ছেলের জন্ম দিল, সেদিন সকাল থেকে অনিরুদ্ধ, তার বাবা মা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। নার্স একটা সাদা তোয়ালেতে মুড়িয়ে বাচ্চাকে নিয়ে আসতেই সবাই উদ্ভাসিত মুখে বাচ্চার ওপর ঝুঁকে পড়ল। অনিরুদ্ধ বলল, নার্স, ছেলে না মেয়ে? নার্স বলল, ছেলে। কিন্তু কিন্তু কি? তোয়ালেটা সরান। নার্স তোয়ালেটা সরাতেই সবার একসঙ্গে প্রায় আর্তনাদ করে উঠল। বাচ্চাটার 2টো পা দোমড়ানো, সঙ্গে পায়ের সব আঙুলগুলো একসঙ্গে লেপ্টে আছে। ওদের সবার মুখ মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। অনিরুদ্ধ কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। একটু পরেই মল্লিকার শ্বশুর শাশুড়ি গম্ভীর মুখে চলে গেলেন। পরদিন অনিরুদ্ধ বেশ হাসি মুখে এসে বলল, মল্লিকা, আমি সমস্যা সমাধানের ব্যবস্থা করেছি। একটা অনাথ আশ্রমের সঙ্গে যোগাযোগ করেছি। ওই আশ্রমের কর্মাধ্যক্ষ আমার বন্ধুর এক অকৃতদার দাদা। মোটা অঙ্কের টাকা ডোনেট করব। ওরা রাজি হয়েছে। মল্লিকা খানিকক্ষণ অবাক হয়ে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলল, আমাদের ছেলে অনাথ, কথা বলতে পারলে? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো মল্লিকা, আমাদের সবে বিবাহিত জীবন শুরু হয়েছে। এই বিকলাঙ্গ ছেলেটা আমাদের সারা জীবনের একটা বোঝা হয়ে দাঁড়াবে। ও আমাদের জীবন থেকে সব আনন্দ মুছে দেবে। তোমার শরীর ঠিক হলে পরের বার আমাদের সুস্থ সন্তান আসবে। মল্লিকা বলল, পরের বারও যদি এরকমটাই কিছু হয়, তাহলে তাকেও কি তুমি মোটা টাকা ডোনেট করে ওই অনাথ আশ্রমে ফেলে আসবে? কিংবা ধরো তোমাদের বংশ পরম্পরা মতো এই একটাই সন্তান ছাড়া আর সন্তানের জন্মই হলো না, তখন? অনিরুদ্ধ বলল, যদি বলে কিছু হয় না মল্লিকা, এটা তুমিও জানো আমিও জানি। মল্লিকা বলল, শোনো অনিরুদ্ধ, এগুলো সবই আমি কথার কথা বলছিলাম। একটা পরিষ্কার কথা শুনে রাখো অনিরুদ্ধ,
আমার সন্তান আমার কাছেই থাকবে। ওর শুধুমাত্র একটা অঙ্গ বিকল, ওর যদি সর্ব অঙ্গ বিকল হতো তবুও আমার কাছেই থাকতো। এখন চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, আমি ওকে বেস্ট ট্রিটমেন্ট করাবো। একজন বাবা মা সন্তানের জন্ম দেয় শুধুমাত্র ক্ষণিকের সুখের জন্য নয়, সন্তানকে আজীবন সুরক্ষা ও একজন সফল মানুষ গড়ার জন্য তারা উভয়ই অঙ্গীকারবদ্ধ থাকে। সেই দায়বদ্ধতা তুমি অবলীলায় অস্বীকার করলেও আমি পারি না। অনিরুদ্ধ বলল, মল্লিকা, আমি তোমাকে 2 দিন ভেবে দেখার জন্য সময় দিলাম। বাস্তবকে মেনে নাও। ও ছেলে জীবনেও মানুষ হওয়া তো দূরের কথা, নিজের পায়ে দাঁড়াতেই পারবে না। আমি নিজেই ডাক্তারের সঙ্গে কথা বলে জেনেছি। আজ মল্লিকার শেষ সিদ্ধান্ত নেওয়ার দিন। মল্লিকার বাবা মা, ছোট ভাই রঞ্জন আর অনিরুদ্ধর সঙ্গে ওর বাবা মাও এসেছে। মল্লিকা শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আপনাদেরও কি একই মত? আপনাদের বংশধর তার পরিবার থাকতেও অনাথ আশ্রমে মানুষ হবে? শাশুড়ি মা বললেন, মল্লিকা, তোমার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমার ছেলে অনাথ আশ্রমে থাকলেও যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। আমরা প্রতি বছর ওখানে যথেষ্ট টাকা পাঠাবো। শুধু ওর কোনো পরিচয় থাকবে না, নিজের পরিচয় বড় হবে। মল্লিকা বলল, আপনি নিজে একজন মা হয়ে কথা বলতে পারলেন? মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন, পুরুষরা তো সন্তান ধারণ করে না। একজন মাই তিল তিল করে সন্তানকে নিজের গর্ভে ধারণ করে তাকে পৃথিবীর আলো দেখায়। আমার সন্তান আমার কাছেই থাকবে মা। অনিরুদ্ধ বলল, মল্লিকা, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে আমাদের বাড়ির দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আমি তোমাদের ভরণ পোষণের জন্য অনাথ আশ্রমে যে টাকাটা ডোনেট করব বলেছিলাম, সেটার সঙ্গে প্রতি মাসে নিয়মিত টাকা পাঠাবো। শুধু তোমার আর তোমার বিকলাঙ্গ সন্তানের সঙ্গে জীবনে কখনো যোগাযোগ থাকবে না। মল্লিকার বাবা রঞ্জন বলল, আমাদের বাড়ির দরজা দিদিভাইয়ের জন্য আজীবন উন্মুক্ত। মল্লিকা বলল, অনিরুদ্ধ, ভাগ্যিস আমি চাকরি পাওয়ার পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবো না, চাকরি না পেলেও আমি তোমার থেকে একটা টাকাও অনুদান নিতাম না। মেয়েরা তখনই অসহায় হয় যখন তার নিজের পরিবারও পাশে থাকে না। এক্ষেত্রে আমি অসহায় নই। আমার এই লড়াইয়ে আমার বাবা মা ও ভাই আমার সহযোদ্ধা। আমি নিঃশর্তে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। অনিরুদ্ধ বলল, মল্লিকা, আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। একটা বিকলাঙ্গ ছেলের জন্য আমাদের ভালোবাসাকে নষ্ট করার আগে বাস্তবটা মেনে নাও। তোমার আমার সামনে একটা গোটা জীবন পড়ে আছে। মল্লিকা বলল, তুমি ঠিকই বলেছ। এই সন্তান তো আমাদের ভালোবাসারই সন্তান। সেই সন্তানকে আমি কোনো মূল্যেই ত্যাগ করতে পারবো না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। ওরা চলে গেলে মল্লিকা রঞ্জনকে বলল, রঞ্জু, এখানে ডাক্তারবাবু বলেছেন ওরা সার্জারি করে আপাতত পায়ের আঙুলগুলো আলাদা করতে পারবেন। তারপরের চিকিৎসাটা দীর্ঘমেয়াদী, সফলতার চান্স 50-50। ভাবছি পুরো চিকিৎসাটা ব্যাঙ্গালোর থেকেই করব। এখানের চিকিৎসা অনেক ব্যয়সাধ্য। তোর কাছে উঠলে হোটেলের খরচটা বাড়বে। জানি না ও কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা। রঞ্জন বলল, তুই এত হতাশ হচ্ছিস কেন দিদিভাই? আগে চিকিৎসাটা শুরু হতে দে। ভবিষ্যতেও নিশ্চয়ই ক্র্যাচ নিয়ে হাঁটাচলা করতে পারবে। কতজনের তো জন্ম থেকে 2 হাত থাকে না, কিংবা আরও জটিল সমস্যা নিয়ে জন্মায়। আমার ভাগ্নের তো শুধু 2 পায়ের পাতার সমস্যা। দেখবি ও একদিন লেখাপড়া শিখে ভালো চাকরি করবে। তোর আর অনিরুদ্ধদার জিন ওর শরীরে, হাজার প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও বিজয়ী হবেই। মল্লিকা গম্ভীর হয়ে বলল, রঞ্জু, এই নামটা জীবনে কখনো তুই উচ্চারণ করবি না। সরি দিদিভাই। আচ্ছা, ভাগ্নের একটা নাম দিবি না? মল্লিকা হেসে বলল, বেশ তো, তুই একটা নাম দে। তাহলে ওর নাম দিলাম সব্যসাচী, যার 2 হাত সমান চলে। ভবিষ্যতে ওর পায়ের কমজোরি 2 হাতেই পুষিয়ে দেবে। এটা তুই মিলিয়ে নিস, ডাকনামটা তুই দে। মল্লিকা বলল, আমি তো ওকে জন্মের পর থেকে সোনাই বলেই ডাকি। দূর, কেমন যেন মেয়েলি নাম। ব্যাটা দেখতে পাক্কা সাহেবের মতো হয়েছে, তাই ওকে আমি সাহেব বলেই ডাকবো। ছেলেকে নিয়ে মল্লিকার লড়াইটা বড় সহজ ছিল না। 1 মাসের ছেলেকে নিয়ে মল্লিকা প্রথম ব্যাঙ্গালোর গেল।
ডাক্তারবাবু আশ্বাস দিয়ে বললেন, এখন আমরা প্রথম অপারেশনটাই করব, কিন্তু এর 6 মাস পর থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকবার অপারেশন করতে হবে। মল্লিকা ব্যাকুল হয়ে বলল, ডাক্তারবাবু, ওর আর 5টা ছেলের মতো হাঁটতে খেলতে পারবে? ডাক্তারবাবু বললেন, ছুটোছুটি করে হয়তো খেলতে পারবে না, কিন্তু 2 থেকে 2.5 বছর বয়সে আশা করছি কারোর সাহায্য ছাড়াই হাঁটতে পারবে। তবে আমরা যে জুতো ব্যবহার করতে বলবো সেটা রাতে ঘুমানোর আগে পর্যন্ত পরে থাকতে হবে। সেই সময় পায়ের জন্য একটা মলম দেব, ওটা লাগিয়ে দেবেন। 6 মাস পর ওর জন্য জুতোর ব্যবস্থা করা হবে। দেখতে দেখতে সাহেবের 2.5 বছর বয়স হয়ে গেল। এই নামটাই শেষ পর্যন্ত সবার মুখে মুখেই টিকে গেল। জন্মের পর থেকে এর মধ্যে তার 5 বার অপারেশন হয়ে গেছে, কিন্তু সাহেব এখনো ওয়াকার ছাড়া হাঁটতে পারে না। মল্লিকা ক্রমশই হতাশ হয়ে পড়ছে। রঞ্জন বহু কষ্টে 4 দিনের ছুটি ম্যানেজ করে এসে বলল, দিদি ভাই, তুই এখনো হতাশ হচ্ছিস? সাহেবের তো অনেক ইমপ্রুভ হয়েছে। শোন, ডাক্তারবাবু কিন্তু বারবার বলে দিয়েছেন এসব ওয়াকারটা সরিয়ে দে। আর বয়স্কা আয়ামাসিকে দিয়ে আর চলবে না, দরকারে বেশি টাকা দিয়ে একজন নার্স রাখতে হবে। তুই তো সারাদিন স্কুলে থাকিস, বাবা মারও বয়স হচ্ছে। মল্লিকা বলল, সে তো অনেক খরচের ব্যাপার ভাই, এমনিতেই ওর চিকিৎসাতে অনেক টাকা খরচ হয়ে গেছে। রঞ্জন বলল, দিদি ভাই, তুই আমি দুজনেই চাকরি করছি, টাকার জন্য একদম চিন্তা করবি না। আমি বলছি সাহেব ওয়াকার ছাড়াই হাঁটতে পারবে, শুধু একটু ধৈর্য ধর। ডাক্তারবাবু তো একরকম মিরাক্কেল ঘটিয়েছেন। উনি বলেছেন 5 বছর বয়সে সাহেবের আর একটা শেষ অপারেশন হবে, তখন 99% পায়ের পাতা স্বাভাবিক হয়ে যাবে, তখন নর্মাল জুতো ব্যবহার করতে পারবে। সাহেব বরাবর খুব শান্ত স্বভাবের ছেলে, কিন্তু ওয়াকারটা সরিয়ে দেওয়ার পর সে কিছুতেই হাঁটতে চাইতো না। প্রচণ্ড কান্নাকাটি করত, হাতের কাছে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত। কিন্তু মাস 2-এর মধ্যেই নতুন নার্সটি প্রায় অসাধ্য সাধন করল। সে ওয়াকার ছাড়াই ধীরে ধীরে হাঁটতে পারল। 4 বছর বয়সে তাকে নামি একটা ইংলিশ মিডিয়াম স্কুলেও ভর্তি করা হলো। 5 বছর বয়সে একটা অপারেশনের পর তাকে নর্মাল জুতো ব্যবহার করতে দেওয়া হলো। এরপর সাহেবের দিকে আর ফিরে তাকাতে হয়নি। যে বয়সে বাচ্চারা ছুটোছুটি করে খেলাধুলা করে, সেই বয়সে সাহেব রং পেন্সিল দিয়ে খাতায় ছবি আঁকায় মগ্ন থাকত। এই দীর্ঘ 5 বছরের লড়াইটা মল্লিকার জীবনে খুব সহজসাধ্য ছিল না। তার ছেলে যে সত্যি সত্যি একদিন কারো সাহায্য ছাড়াই হাঁটাচলা করতে পারবে, এটা তার কাছে একরকম দুঃস্বপ্নই ছিল। তার বাবা মা এবং ভাইয়ের সহযোগিতা ছাড়া এটা তার একার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। সে যতবার হতাশায় ভেঙে পড়েছে, ততবার ভাই ঢাল হয়ে তাকে সাহস জুগিয়েছে। মা বাবা সব সময় ভরসা জুগিয়েছে। সাহেব ছোটবেলায় আর 5টা বন্ধুদের মতো বাবা কোথায়, কেন আমার কাছে আসে না বলে বায়না ধরত। মল্লিকা তাকে আদর করে বোঝাতো যে তার বাবা বিদেশে চাকরি করে, সময় হলে ঠিক ফিরে আসবে। এই মিথ্যে কথা বলে ছেলেকে সান্ত্বনা দিতে মল্লিকার কষ্ট হলেও ছেলের মন খারাপের কথা ভেবে, ওর ভবিষ্যতের কথা ভেবে বলতেই হতো। বাবা বারবার করে বলতো, মা, সাহেব বড় হচ্ছে, ওকে সত্যিটা কেন জানাচ্ছিস না? ওর কাছ থেকে কতদিন এটা গোপন করতে পারবি? মল্লিকা বলতো, বাবা থাক না, এখন সবটা জানলে ওর ক্ষতি হয়ে যাবে, হয়তো ডিপ্রেশনে চলে যাবে। এমনিতেই স্কুল ছাড়া ওর কোনো বন্ধু বান্ধব নেই, সময় হলেও সবটাই জানবে। সাহেব যত বড় হচ্ছে তত তার বাবার চেহারার আদল তার মধ্যে ফুটে উঠছে। অনিরুদ্ধ তার কাছে না থেকেও ছেলের মধ্যে তার উপস্থিতি অহরহ তাকে কেন যে মনে পড়িয়ে দেয়। তার আকার হাত দিন দিন পরিণত হচ্ছে। এটাও ওর বাবার পূর্বপুরুষের জিন। মা বলে মাতৃমুখী সন্তান সুখী হয়, কিন্তু ছেলে তো দিন দিন তার বাবার দ্বিতীয় ফটোকপি। তার ছেলে কি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে সুখী হবে, নাকি এত লড়াইয়ের পরে তার বাবার মতো হৃদয়হীন নিষ্ঠুর চরিত্রের হবে? অনিরুদ্ধের সঙ্গে ডিভোর্স হবার পরও সে প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরে। সিঁদুরটা তার রক্ষা কবচ। সমাজে কুমারী মহিলা, বিধবা মহিলার যে সম্মান আছে, বিবাহ বিচ্ছিন্না মহিলার সেই সম্মানটুকুও নেই। বেশিরভাগ পুরুষ বিবাহ বিচ্ছিন্না মহিলাদের বেওয়ারিশ ভাবে। তাদের অবলীলায় কুপ্রস্তাব দেওয়া যায়,
এই লোভ লালসার হাত থেকে নিজেকে বাঁচাতে তার সিঁদুর পরা। ক্লাস 8-এ পড়ার সময় সাহেব আবারও একদিন মাকে বলল, আচ্ছা মা, আমার বন্ধুদের অনেকের বাবাই তো বিদেশে না হলেও বাইরে চাকরি করে, তারা তো মাঝে মাঝে বাড়ি আসেই, ফোনেও যোগাযোগ করে। আমার বাবা তো একবারও এলো না। আমি তো বাবাকে চোখে দেখা তো দূরের কথা, একবার ফোনও তো করে না। মল্লিকা বলল, দূর বোকা ছেলে, তোর বাবা তো আমাকে প্রায় ফোন করে, তোর কথা জানতে চায়। আসলে তোর বাবা আর মাত্র 2 বছর পরেই নিজে এসেই তোকে সারপ্রাইজ দিতে চায়। তোকে চমকে দেওয়ার জন্যই সে তখনই তোকে দেখবে, কত মজার মজার গল্প করবে। আর তুই কি করবি বলতো? কি করব মা, তুই মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে বাবাকে চমকে দিবি। মল্লিকার মা মেয়েকে একান্তে ডেকে নিয়ে বলল, তুই কি পাগলামি করছিস মলি? কেন ছেলেটাকে মিথ্যে স্তোক দিচ্ছিস? এরপর সামলাতে পারবি তো? মল্লিকা বলল, মা, সাহেব এখনো ছোট, এখন সব কিছু জানলেও নিজেকে সামলাতে পারবে না। আর আমার নিজেকে সামলানো? মা, অনিরুদ্ধ কি আজও আমাকে ভুলতে দিয়েছে? তবু তো ঘরে বাইরে সব প্রতিকূলতার বিরুদ্ধে নিরন্তর লড়াই করে বেঁচে আছি। এত কিছুর পরও মা, তাকে ভুলব কি করে? সাহেব তো অনিরুদ্ধরই ছায়া। প্রতি মুহূর্তে সে তার অস্তিত্ব নিয়ে আমার চোখের সামনে তিল তিল করে বড় হচ্ছে। মা, সাহেবের ভবিষ্যতের কথা ভেবে আমার খুব দুশ্চিন্তা হয়। ওকে ঠিক মতো মানুষ করতে পারবো তো? সবটা জানলে ছেলে আমাকে ভুল বুঝবে না তো? তুমি ভেবো না মা, খুব বেশি দিন সাহেবের কাছে আমি তার বাবার কথা গোপন রাখতেও পারবো না। মা বলল, তুই বরং এত ভাবিস না, তুই অন্যায় তো কিছু করছিস না, ছেলের কথা ভেবেই তো তাকে মিথ্যে বলছিস। তবে সবটা জানার পর দাদু ভাইয়ের কি প্রতিক্রিয়া হবে এটা ভেবে তোর বাবা আমিও খুব চিন্তায় থাকি। তবে সাহেব বুদ্ধিমান বিবেচক ছেলে, ও নিশ্চয়ই সব বুঝবে। আমরা আশীর্বাদ করছি তোর এই সাধনা বিফলে যাবে না মা। সাহেব বেশ খুশি মনেই ব্যাপারটা মেনে নিয়ে লেখাপড়ায় দ্বিগুণ মনোনিবেশ করল। মল্লিকা 2 বছরের জন্য সাময়িকভাবেও নিশ্চিন্ত হল। ছেলেকে ক্রমাগত মিথ্যে বলতে বলতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। আবার মা বাবার কথাটাও তার মনে তোলপাড় করছিল। 2 বছর পর ছেলেকে তো সবটা বলতেই হবে। আবারও কি ছেলের সামনে সে ঝড়ের মুখে পড়বে? 2 বছর দেখতে দেখতেই কেটে গেল। সাহেব মাধ্যমিক পরীক্ষা শেষ করল। শেষ পরীক্ষা দেওয়ার পর সাহেব মাকে বলল, মা, আমার মাধ্যমিক পরীক্ষা তো শেষ হলো, এবার বলো বাবা কবে আসছে? মল্লিকা ছেলের গম্ভীর মুখের দিকে চেয়ে একবার ভাবল, সবটা এবার বুঝিয়ে বলার সময় এসেছে। কিভাবে বললে ছেলে তাকে ভুল বুঝবে না, এটা নিয়ে সে অনেকবার ভেবেছে। কিন্তু ছেলের শানিত দৃষ্টির সামনে সবটা কেমন এলোমেলো হয়ে গেল। মল্লিকা ছেলেকে কাছে টেনে নিয়ে বলল, তোর সঙ্গে আমার কি কথা হয়েছিল? তোর রেজাল্ট না বেরোলে কিভাবে বাবাকে চমকে দিবি? রেজাল্টও বেরোতে দে। এখন তুই মনের আনন্দে ছবি আঁক, কিংবা তুই চাইলে আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যেতেই পারি। মল্লিকার বাবা মাও বলল, সেই ভালো। দাদু ভাই, চলো আমরা সবাই মিলে পুরী বেড়াতে যাই। সাহেব মায়ের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে তাকে ছটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আর কত মিথ্যে বলবে মা? তোমার সব মিথ্যে আজ আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আগে আমি বন্ধুদের কথা বিশ্বাস না করে মারপিট পর্যন্ত করেছি। আচ্ছা, আজ একটা সত্যি কথা বলো তো, আদৌ আমার বাবা বলে কেউ আছে? আমি তোমার বিবাহিত সম্পর্কের সন্তান, নাকি তোমার যৌবনের উচ্ছৃঙ্খলতার অবৈধ ফসল? তোমাকে মা বলে ডাকতে আজ আমার ঘেন্না করছে। মল্লিকার বাবা মেয়েকে বলল, আমি এই আশঙ্কাটা করেই আগেই দাদুভাইকে সবটা জানাতে বলেছিলাম। শোন দাদু ভাই, তুই সবটা না জেনে মাকে অনেক অপমান করলি। তোর 5 বছর বয়সের কথা কিছু মনে নেই। ওই বয়সে স্মৃতি ধূসর হলেও কিছু তো মনে থাকে। তবু না থাকলে শোন, তুই পায়ের ডিফেক্ট নিয়ে জন্মেছিলি। সেই অপরাধে তোর বাবা, দাদু, ঠাকুমা তোর মাকে তাদের বাড়িতে স্থান দেয়নি, তোকে অনাথ আশ্রমে দিতে চেয়েছিল। তোর বাবা মাকে ডিভোর্স দিয়েছে। আজ যে তুই স্বাভাবিকভাবে হাঁটছিস, লেখাপড়া করছিস, এর পিছনে তোর মা বহু পরিশ্রম, বহু লড়াই করেছে। ছি দাদুভাই, ছি, তোর কাছে কি তোর মায়ের এটাই প্রাপ্য ছিল?
সাহেব খানিকটা অবিশ্বাসী দৃষ্টিতে চেয়ে থেকে বলল, তাহলে ডিভোর্স হবার পর মা সিঁদুর পরে কেন? দাদু বলল, সিঁদুর পরাতে আমাদের সবার আপত্তি ছিল, কিন্তু তোর মা বলে সিঁদুরটা তার কাছে এই সমাজের জন্য রক্ষা কবচ। একটু অপেক্ষা কর, আমি তোর মায়ের বিয়ের অ্যালবাম আর ডিভোর্সের কাগজপত্র দেখাচ্ছি। মল্লিকা বলল, তুই প্রমাণ চেয়েছিলি তো? বেশ, সব প্রমাণ দেখার পর তুই ইচ্ছা করলে তোর বাবা, দাদু, ঠাকুমার সঙ্গে যোগাযোগ করে ফিরে যেতে পারিস। তোর বাবার শেষ কথা ছিল জীবনে যেন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা না করি। তার বিকলাঙ্গ ছেলের জন্য আপত্তি ছিল, কিন্তু তুই তো এখন বিকলাঙ্গ বা প্রতিবন্ধী নোস। তুই কি তোর বাবার নাম পরিচয় জানতে চাস? সে এই শহরেই ইউনিভার্সিটিতে প্রফেসরি করে। সাহেব কিছু না বলে ডিভোর্স পেপারটায় চোখ বুলিয়ে অ্যালবামটা নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দিদার হাজার অনুরোধেও তখন তো কিছু খেলোই না, রাতেও খিদে নেই বলে কিছু খেলো না। মল্লিকা বলল, থাক মা, ওকে ওর মতো থাকতে দাও, আর ও বাবার কাছে ফিরে যেতে চাইলে আটকিও না। মা বলল, আমরা তোকে বারবার করে নিষেধ করেছিলাম ডিভোর্সের পর সিঁদুর পরিস না। তোর স্মৃতিতে সিঁদুর না দেখলে ছেলেটার বাবা সম্বন্ধে কোনো কৌতূহলই থাকতো না, তোকে এত প্রশ্নের মুখে পড়তে হতো না। দাদুভাই জানতো তার জন্মের পরেই তার বাবা মারা গেছে। মল্লিকা চিৎকার করে বলল, মা, সমাজে হাজারটা মেয়ের ডিভোর্স হয়, শুধু সিঁদুর পরার জন্য মায়ের চরিত্র পাল্টে যায় না। তাই বলে একজন জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা অন্যায় শুধু নয়, সেটা অমানবিক। তোমরা খেয়ে নাও, আমি কিছু খাবো না। আমি সব বুঝি মা, তুই তাকে আজও ভুলতে পারিসনি। সাহেব ঘরে এসে অনুশোচনা আত্মগ্লানিতে ক্ষতবিক্ষত হচ্ছিল। আড়ালে বন্ধুদের তাকে আর মাকে নিয়ে তির্যক কথা, ব্যঙ্গ, বিদ্রূপ শুনে তার মাথা গরম হয়ে গেছিল। সত্যিই কি সে বিকলাঙ্গ ছিল? তার একটু একটু মনে পড়ে সে ছোটবেলায় একটু অন্য ধরনের জুতো পরত, ছুটোছুটি করে খেলতে পারত না। অবশ্য খেলাধুলার থেকে ছবি আঁকতে সে বেশি ভালোবাসত। যে মা শুধুমাত্র তার জন্য গোটা জীবনটা স্যাক্রিফাইস করলো, তাকে কেন এত কটু কথা বলল? মা হয়তো ঠিক সময় তাকে সবটাই বলতো, কেন সে অপেক্ষা করলো না? সাহেব অ্যালবাম খুলে তন্ময় হয়ে মায়ের বিয়ের ছবি, হানিমুনের ছবি ছাড়াও বিভিন্ন সময়ের ছবি দেখল। তার মধ্যে একটা ছবি বেছে নিয়ে বাবার ছবিটা কাঁচি দিয়ে কেটে আলাদা করল। বাবার ছবিটা ছিঁড়ে কুচি কুচি করার আগে কি মনে করে ছবিটা টেবিলের ড্রয়ারে অবহেলায় ফেলে রাখল। মল্লিকাও তার ঘরে বিনিদ্র রাত কাটালো। নিজের মনকে সান্ত্বনা দিল সে, সাহেবকে অন্তত নিজের পায়ে দাঁড় করাতে পেরেছে। এরপর সে বাবার কাছে যেতে চাইলে যাবে, হয়তো সকালেই ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় উস্কো খুস্কো চেহারা নিয়ে সাহেব ঘরে ঢুকলো। একটা রাতেই ছেলের বিধ্বস্ত চেহারা দেখে মল্লিকার চোখে জল চলে এলো। গভীর অভিমানে আবার সে পাশ ফিরে শুয়ে থাকলো। সাহেব মায়ের পায়ের কাছে বসে বলল, মা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? মল্লিকা বলল, সাহেব, তুই আমাকে মা বলে আর ডাকিস না, তুই বরং দরকারে আমাকে ম্যাডাম বলে ডাকতে পারিস। আর হয়তো কোনো সম্বোধনে তোর ডাকার দরকার হবে না। তুই নিশ্চয়ই তোর বাবার নাম ঠিকানা জানতে এসেছিস। সাহেব বলল, মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। বিশ্বাস করো, আমি নিজেও অনুশোচনায় দগ্ধ হয়েছি। সারা রাত ঘুমাতে পারিনি। তুমি আমাকে শাস্তি দিয়ে ক্ষমা করে দিয়ে একটা সুযোগ দেবে না মা? আমি জীবনে ওই মানুষটার নাম পরিচয় জানতে চাইবো না। তুমি আগে যদি সবটা বলতে। মল্লিকা বলল, ভেবেছিলাম তুই একটু পরিণত হলে সবটা বলবো। বয়সে তুই এখনো অপরিণত, তোকে সবটা বলার প্রস্তুতি নিয়েও তোর উগ্রচণ্ডা রূপ দেখতে বলতে পারিনি। তোর ভাষা একজন পোড় খাওয়া পরিণত বয়সের যুবককেও হার মানায়। এখন মনে হচ্ছে আমার সব লড়াই ব্যর্থ। সাহেব ব্যাকুল হয়ে বলল, মা, আমি অন্যায় করেছি। আমি 3 দিন কিছু না খেয়ে এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করব, তাহলে তো ক্ষমা করবে? মল্লিকা বলল, শরীরকে কষ্ট দিয়ে কোনো অন্যায় বা ভুলের প্রায়শ্চিত্ত হয় না। তাহলে কি করলে তুমি ক্ষমা করবে? মল্লিকা বলল, তোর জন্মের পর আমি তোকে বলেছিলাম, সোনাই, আমার সামনে একটা লড়াই আসতে চলেছে। এই লড়াইয়ে তুই আমার পাশে থেকে আমাকে জিতিয়ে দিবি তো?
আজ আমি আবারও বলছি, তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হ। সাহেব বলল, মা, কথা দিচ্ছি আমি তোমার সব আশা, সব স্বপ্ন পূর্ণ করব। আজ থেকে এটাই আমার সাধনা হবে। মল্লিকা ছেলেকে কাছে টেনে নিয়ে বলল, ঠিক আছে, এবার মুখ ধুয়ে কিছু খেয়ে নে। আর একটা কথা, তোর বাবার পরিচয় তো জানিস, তার নামটা জানতে চাস না কেন? বাবাকে চোখে না দেখো তার প্রতি তোর আকর্ষণ আর টানটা তো আমি জানি। তুই কি আমার কথা ভেবে জানতে চাইছিস না? তার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে, তোর সঙ্গে তো হয়নি। সাহেব বলল, মা, আমি আর জীবনে বাবা শব্দটাই উচ্চারণ করতে পারবো না। যে বাবা শুধু প্রতিবন্ধকতার কারণে সন্তানকে অনাথ আশ্রমে দেওয়ার কথা বলে, সে কি বাবা নামের যোগ্য? আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বল, কি জানতে চাস? তুমি কি ডিভোর্সের পরও তোমার স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পড়ো? মল্লিকা বলল, তুই এটা বুঝবি না, তুই এখনো অনেক ছোট। আমি সবার মঙ্গল কামনা করি, সবার আগে সন্তানের মঙ্গল কামনা করি, তারপর প্রিয়জনদের মঙ্গল কামনা করি। তুই না চাইলে আমি আর সিঁদুর পরব না। সাহেব বলল, সেই ভালো মা, তোমার তো একটা নিজস্ব পরিচয় আছে। আমি শুধু তোমার সন্তান, এটাই একমাত্র আমার পরিচয়। সাহেবের সঙ্গে মল্লিকার এখন সম্পর্ক মধুর। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। মল্লিকার বাবা মার দুশ্চিন্তায় অবসানও হয়েছে। এর মধ্যে রঞ্জনের এক সহকর্মিনীর সঙ্গে বিয়ে হয়েছে। তারা সস্ত্রীক ব্যাঙ্গালোরেই থাকে। সাহেবের আঁকার হাত পরিণত হয়েছে। সাহেবের হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর মল্লিকা বলল, সাহেব, ছোটবেলা থেকে তুই আঁকতে ভালোবাসিস, তুই কি আর্ট কলেজে ভর্তি হবার কথা ভাবছিস? সাহেব বলল, মা, ছবি আঁকা আমার নেশা, ওটাকে ভবিষ্যতে পেশা হিসাবে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি জয়েন্টে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং দুটো পরীক্ষাতেই বসবো। আমার প্রথম পছন্দ ডাক্তারি পড়া। কেটে গেছে বেশ কয়েকটা বছর। সাহেব এখন একজন সফল ইউরোলজিস্ট। তার মামা রঞ্জন আর মামি এসে ভাগ্নিকে অভিনন্দন জানিয়ে বলল, জানিস সাহেব, তো দুটো নামই কিন্তু আমার দেওয়া। আমি দিদিভাইকে বলেছিলাম তোর পায়ের চুটি একদিন দুটো হাতই পুষিয়ে দেবে। এখন তো দেখছি তোর দুই হাত আর পা দুটোই শক্তিশালী। আমার সব্যসাচী নাম রাখাটা সার্থক হয়েছে। এবার বল বেটা, তুই আমার কাছ থেকে কি গিফট চাস? সাহেব বলল, মামু, তুমি আর মা আমাকে তো জীবনের সেরা গিফট দিয়েই দিয়েছ। তোমাদের পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা দিয়ে আমাকে নিজের পায়ে দাঁড় করিয়েছ। আজ আমি যা হয়েছি তার সব কৃতিত্ব মায়ের, তোমার আর দাদু দিদার। আর যে মানুষটা তার গোটা জীবনটা শুধুমাত্র আমার জন্য স্যাক্রিফাইস করেছে, সে আমার মা। বেশ কিছু অপারেশন সাফল্যের সঙ্গে করে ডাক্তার সব্যসাচী সেনের বেশ নামডাক হয়েছে। সে এতটাই ব্যস্ত ডাক্তার যে 15-20 দিনের আগে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। সাহেবের সাফল্য দেখে 1 বছরের আগে পিছিয়ে তার দাদু দিদাও মারা গিয়েছিলেন। গভীর রাত পর্যন্ত সাহেবের ঘরে আলো জ্বলতে দেখে মল্লিকা দরজা নক করে বলল, এত রাত পর্যন্ত কি করছিস রে? রাত জেগে আবার আঁকতে বসেছিস? সাহেব বেরিয়ে এসে বলল, মা, একটা ক্রিটিক্যাল অপারেশনের জন্য স্টাডি করছিলাম। আমার কাজ হয়ে গেছে, তুমি ভিতরে আসবে? মল্লিকা বলল, না, আর যাব না। তোর বড্ড খাটুনি যাচ্ছে, তার ওপর রাত জাগলে শরীর খারাপ হবে। নে, লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়। সাহেব ঘরে মনে মনে বলল, মা, তুমি ঠিকই ধরেছ। বহু বছর আগে যে ছবিটা অবহেলায় একদিন ড্রয়ারের এক কোণে ফেলে রেখেছিলাম, সেই ছবি দেখে তোমার এক্স স্বামীর বর্তমান বয়সের ছবিটা নিখুঁতভাবে এঁকেছি। কে জানতো তার ছবি আঁকাটা এমন কাজে দেবে। কয়েকদিন আগে এক ভদ্রলোক স্ত্রীকে নিয়ে তার কাছে এসেছিলেন কিডনির সমস্যা নিয়ে। উনি তার আগে 2জন নামকরা নেফ্রোলজিস্টকেও দেখিয়েছিলেন। তারা বিভিন্ন পরীক্ষার পর তার কাছে রেফার করেছিলেন। ভদ্রলোককে তার খুব চেনা চেনাই মনে হচ্ছিল। ভদ্রলোকও খানিকটা অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলেন। সাহেব সব রিপোর্ট দেখে বলল, দেখুন, আপনার একটা কিডনিতে বেশ বড় আকারের সিস্ট আছে। সিস্টটা বাদ দিলেও ভালো কিডনিটা আক্রান্ত হবার সম্ভাবনা থেকে যাবে। তাই আমার ওপিনিয়ন হলো একটা কিডনি পুরো বাদ দেওয়া। এটা আপনি ব্যাঙ্গালোর গিয়ে করাতে পারেন।
ইচ্ছা করলে আপনি আদার্স ওপিনিয়নও নিতে পারেন। ভদ্রলোক বললেন, ডক্টর, আমি আপনার কাছে অপারেশনটা করতে চাই। ওনার স্ত্রী বললেন, ভয়ের কিছু নেই তো, মানে জীবন সংশয়ের ব্যাপারের কথা বলছিলাম। সাহেব বলল, দেখুন ম্যাডাম, আমাদের জীবনটাই তো অনিশ্চিত। রাস্তাঘাটে অহরহ দুর্ঘটনা ঘটছে, তাই এই ব্যাপারটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই ভালো। সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি 3 দিন সময় নিন। আমারও সিদ্ধান্ত নিতে এই সময়টুকু লাগবে। অপারেশনটা আমি না করলেও আপনাকে এখানে কিংবা ব্যাঙ্গালোরে নামকরা ডাক্তারকেই রেফার দেব। ভদ্রলোক বললেন, প্লিজ ডক্টর, আমি খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি, অপারেশনটা আপনিই করুন। সাহেব বলল, আপনাদের ছেলে কিংবা মেয়ে থাকলে আসতে বলবেন। সন্তানের উপস্থিতিতে আপনি মানসিক শক্তি পাবেন। ভদ্রমহিলা বললেন, ডক্টর, আমাদের কোনো সন্তান নেই, রিক্স বন্ডে আমি সিগনেচার করব। সাহেব বেশ দোলাচল মন নিয়ে বাড়ি ফিরল। রাতে খাওয়া দাওয়ার পর এই ছবিটা দীর্ঘক্ষণ সময় নিয়ে সে এঁকেছে। তার কোনো সন্দেহ নেই এই সেই তার জন্মদাতা ভদ্রলোক, নাম অনিরুদ্ধ মৈত্র, যিনি মাকে ডিভোর্স দিয়ে আবারও বিয়ে করেছেন। বেচারা মা আজও এই লোকটাকে ভালোবাসে। তার মঙ্গল কামনায় গোপনে চুলের ভিতরে সিঁদুর পরে চুল দিয়ে ঢেকে রাখে। সাহেব ছবিটা দেখে নিশ্চিত হয়ে ভেবেছিল এই অপারেশনটা সে করবে না, কিন্তু একজন ডাক্তার হিসাবে ভদ্রলোককে একজন পেশেন্টের চোখ দিয়ে দেখে অপারেশন করাবার জন্য মনস্থির করল। কয়েকদিন পর সাহেব বলল, মা, আজ আমার একটা ক্রিটিক্যাল অপারেশন আছে, বাড়ি ফিরতে দেরি হবে। মল্লিকা বলল, কেন যে তুই সার্জারি লাইনে গেলি? মানুষের জীবন মরণ নিয়ে তোর কাটাছেঁড়া করাকে আমি ভীষণ ভয় পাই বাবা। সাহেব বলল, মা, মানুষের জীবন মরণ তো ঈশ্বরের হাতে, আমরা শুধু সবটুকু দিয়ে চেষ্টা করতে পারি। এ পর্যন্ত কোনো অপারেশনে আমি ফেলিওর হইনি, আশীর্বাদ করো আজও যেন আমি সফল হই। ভদ্রলোকের নাম অনিরুদ্ধ মৈত্র। মল্লিকা চমকে গিয়ে সামলিয়ে নিয়ে বলল, ভদ্রলোক স্ত্রী ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন? সাহেব মায়ের দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, ভদ্রলোক অকৃতদার, উনি কোনো এক আত্মীয়কে নিয়ে এসেছিলেন। সাহেবের মনে হলো গভীর প্রশান্তিতে মায়ের মুখটা ভরে গেল। মুখে বলল, মাথা ঠান্ডা রেখে অপারেশন করিস বাবা। দীর্ঘ 5 ঘন্টার অপারেশন শেষ করে সাহেব সন্ধে 6টায় বাড়ি ফিরল। তাদের দীর্ঘদিনের সহায়িকা দুর্গা মাসিকে বলল, মাসি, মা কোথায়? মাসি বলল, মা মন্দিরে পুজো দিয়ে এসে কিচ্ছু খায়নি, এইমাত্র চা খেয়ে ঘরে বিশ্রাম করছে। সাহেব সব বুঝতে পেরে মায়ের প্রতি গভীর মমতায় বুকটা টনটন করে উঠল। মাকে বলল, মা, অপারেশন সাকসেসফুল, উনি আউট অফ ডেঞ্জার। মাসিকে লুচি আর সাদা আলুর তরকারি করতে বলেছি, এসো আমরা একসঙ্গে খাবো। পরদিন সাহেব ভদ্রলোককে দেখতে গিয়ে বলল, স্যার কেমন আছেন? কোনো সমস্যা নেই তো? আপনাকে বেশ ফ্রেশ দেখাচ্ছে। ভদ্রলোক সাহেবের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, ডক্টর, আপনি আমাকে পুনর্জীবন দিলেন। আপনি বাবা মার রত্ন গর্ভা সন্তান। আপনার বাবাও কি ডাক্তার? সাহেব বলল, স্যার, আপনাকে পুনর্জীবন দিয়েছেন ঈশ্বর, আমি শুধু অপারেশনটা সাকসেসফুলি করেছি। আর আমার বাবা তো নেই। বাবা নেই? উনি কি মারা গেছেন? সাহেব বলল, না স্যার, উনি বহাল তবিয়াতেই বেঁচে আছেন, শুধু আমার আর মার কাছে তিনি নিরুদ্দিষ্ট। আমার মাই আমার কাছে জ্যান্ত ঈশ্বরী, আমার ইহকাল পরকাল। আর খুব আশ্চর্যের কথা কি জানেন? মা আজও তার ইচ্ছে করে হারিয়ে যাওয়া স্বামীর মঙ্গল কামনায় গোপনে চুলের ফাঁকে এক চিলতে সিঁদুর পরেন। মায়ের ছবিটা সবসময় আমার কাছেই থাকে। এই দেখুন আমার মায়ের ছবি। ভদ্রলোক ছবিটা দেখে ব্যাকুল হয়ে বললেন, আপনার বাবার নাম? সাহেব বলল, দুঃখিত স্যার, আমার বাবার নাম আমি কখনো জানার প্রয়োজন মনে করিনি। ভালো থাকবেন স্যার, আর একটা কিডনি নিয়ে আপনি স্বাভাবিকভাবেই বহুদিন বেঁচে থাকবেন। 7 দিন পর আপনাকে ছুটি দেওয়া হবে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।